আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা কবিতা নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলা সাহিত্যে, বিশেষ করে বাংলাদেশের কাব্য সাহিত্যে সবচেয়ে যিনি তার মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, যিনি বাংলা সাহিত্যকে একটি উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন, যিনি নাগরিক কবি নামে খ্যাত, তিনি আমাদের সবার সুপরিচিত শামসুল আহমদ। আমাদের আজকের কবিতা হচ্ছে কবি শামসুল আহমদের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা, এই গ্রন্থটি উৎস হচ্ছে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। তবে এরও মূল উৎস হচ্ছে বন্দি শিবির নামক কাব্যগ্রন্থ থেকে। তার বন্দি শিবির নামক কাব্যগ্রন্থ থেকে সেটা পরে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতার মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা কবিতাকে আমরা শিরোনামে বুঝতে পারছি। কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালীন বা তার পূর্ববর্তী সময়ে মানুষের হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা কিভাবে ডানা মেলেছিল, কিভাবে জাগ্রত ছিল, কিভাবে মানুষগুলো নির্যাতিত হচ্ছিল এবং তারা স্বাধীনতা কিভাবে অর্জন করতে হবে সেই চিন্তাগুলো কিভাবে ধারণ করছিল এবং কি কি কারণে তাদের ভিতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা ডাল পালা গজিয়ে একটা মহিরুহি লাভ করে, এখানে আমরা এই কবিতা আমরা তাই লক্ষ্য করি। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ বাংলা কবিতা শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। আমরা আজকে কবিতার এর পাঠ দেব প্রথম বিভাগের এক অংশ, প্রথম অর্ধেক, অর্থাৎ পাঠ হবে আমাদের বাংলা কবিতা কবিতার দুই ভাগের এক অংশ আজকে আমরা কাজ করব। অর্থাৎ কবিতার অর্ধেক আমরা আজকে কারেন্টলি মোটামুটি যুদ্ধ কবিতা, এর অর্ধেকটা আমরা আজকে বিশ্লেষণ করব এবং এর আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা আগের মতোই আমাদের সময় নষ্ট না করে আমরা শামসুর রহমানের একটা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমরা তার আত্মজীবনীটাকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার জন্ম 1929 সাল ঢাকার মহালচুলিতে। তার পৈতৃক নিবাস পাড়াতলী গ্রাম, নরসিংদী জেলায় এবং শিক্ষা জীবনে তিনি প্রবোধ স্কুল, তারপর ঢাকা কলেজ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক পাশ করেন। পেশা হিসেবে তিনি প্রথমত সাংবাদিকতাকে পেশা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যের কবিতার মূল ধারায় তার যে সাহিত্য লেখনী সেখানে তিনি নিজেকে নিয়োজিত করেন এবং বাংলা কাব্যকে তিনি একটা বিশেষ স্থানে, বিশেষ মর্যাদায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। তার অনেক রচনা রয়েছে, তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, যেগুলোর মধ্যে আমরা অন্যতম হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। তাই প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটি বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে ফিরিয়ে নাও ঘাতক কাটা, গুপ্তার বাংলাদেশের হৃদয়। এবং আমরা বইতে আমরা আরো দেখতে পাই, এখানে রয়েছে নিরালোকের দিগ্বরত, বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি, এক ধরনের অহংকার, আদিগন্ত
নগ্ন পদধ্বনি, আমি অনাহারী বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, গৃহযুদ্ধের আগে হৃদয় আমার পৃথিবীর আলো, হরিণের হাড়, মানব হৃদয়ে নৈবত্য। তার মানে আমরা সবগুলো লেখা এখানে আনিনি, আমরা এখানে তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে আমরা কবি পরিচিতিতে সেটা পেয়ে যাই। তিনি তার অসংখ্য অর্জন রয়েছে। তিনি নানাভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এই বাংলাও তাকে নানাভাবে স্বীকৃতি দিয়েছে। তার প্রথম স্বীকৃতি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক। এই মহা গুণীজন, এই একজন সহজ সরল এবং যার লেখার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল ধরনের উপকরণগুলো সুন্দরভাবে তার কবিতায় উঠে এসেছে। এই মহান কবি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা এরপর চলে যাচ্ছি শিক্ষণফল। আমরা জানি যে শিক্ষণফলের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের প্রয়োগ ঘটে। প্রতিটি পাঠের পর আমরা ওই পাঠটি তার মূল নির্দেশটুকু নিয়ে আমাদের বুদ্ধিবৃত্তিকে আমাদের কার্যে রূপান্তর করার চেষ্টা করি। শিক্ষণফল হিসেবে আমরা আজকে নিয়েছি শিক্ষণফল 1, প্রমিত উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারে। শিক্ষার্থী প্রমিত উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারে। তোমরা জানো কবিতা মনে মনে পড়ার কোনো বিষয় নয়, কবিতা হচ্ছে আবৃত্তি করার বিষয়। যে যত সুন্দর করে এটাকে আবৃত্তি করতে পারবে তার হৃদয়ে কবিতার মূল নির্যাস তত সুন্দরভাবে উপস্থাপিত হবে এবং সে হৃদয়ে মন করতে পারবে। হচ্ছে এটাকে বিভাজিত শিক্ষণফল বলা যায়, কারণ আমরা যেহেতু আজকে মূল কবিতাটার অর্ধেক নিয়ে কাজ করবো, বিভাজিত শিক্ষণ বলা যায়। স্বাধীনতার প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। শিক্ষার্থী স্বাধীনতা প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। বর্ণনা করতে পারবে। তাহলে আমরা স্বাধীনতা একটা দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যারা আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করছি তারা হয়তো ততটুকু মর্মে অনুভব করতে পারছি না, কিন্তু কোনো কারণে যখন আমাদের উপরে ভুলবশত যদি আমাদের কোনো আত্মীয়কে কিংবা নিজেকে
যদি ভুলবশত অপরাধ না করেও যদি আমাদের কখনো জেল খাটতে হয়, আমাদেরকে জেলে যেতে হয়, তখন দেখা যায় সেখানে কি কষ্টময় জীবন, সেখানে খাবার আছে, আলো বাতাস আছে, তবু মনের কথা বলার সুযোগ নেই, স্বাধীনভাবে চলার সুযোগ নেই, স্বাধীনভাবে বলার সুযোগ থাকে না। তখন বোঝা যায় স্বাধীনতা কতটুকু আমাদের জন্য প্রয়োজন, গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই কবিতাটা পাঠ করলে শিক্ষার্থী কি কি শিক্ষণফল অর্জন করবে। এবার চলে যাব আমরা পাঠ বিশ্লেষণে। আমরা কবিতাটি আবৃত্তি করে শোনাবো, তারপরে এর পাঠ বিশ্লেষণে যাব। শিক্ষার্থীরা খেয়াল করুন, যারা সামনে আছো, ক্যামেরার সামনে আছে যারা, লাইভে আছে যারা, তারা এই পাঠটা নিয়ে সামনে বসতে পারো। আমি এখন তোমাদেরকে যতটুকু পাঠ আজকে আমরা আলোচনা করব তা পড়ে শোনাচ্ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুল রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিপেললেস রাইফেল আর মেশিন গান হয়ে ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর্দা। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিকার অগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা প্রভু। তুমি আসবে বলে এই স্বাধীনতা, অবুঝ শিশু ক্ষমা করে দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে ছড়িয়ে এক বুড়ো উদাস গাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝুলে বাতাসে উঠছে কিছু। আমরা আজকে এতটুকু আলোচনা করব, এই পাঠটুকু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, কবি কি বলেছেন এই কবিতায়? তিনি বলেছেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমরা একটা নতুন শব্দ এখানে পেয়েছি, রক্ত গঙ্গা। রক্ত গঙ্গা। তাহলে তিনি বলেছেন আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আর একটা শব্দ পেয়েছি খান্ডব দাহন। তাহলে আমরা প্রথমে এই চারটি লাইন নিয়ে আলোচনা করি। এখানে দেখো বলেছেন যে স্বাধীনতা কবে মানুষগুলো কোন কোন ধ্বংসলীলা দেখার পর তাদের কাছে স্বাধীনতা ধরা দেয়। প্রথমে তিনি বলেছেন কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, অর্থাৎ নির্বিচারে রক্তপাত, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তাহলে এখানে রক্তগঙ্গা বলতে বোঝানো হয়েছে নির্বিচারে রক্তপাত, নির্বিচারে রক্তপাত। খান্ডব দাহন অর্থাৎ অগ্নিসংযোগ।
তাহলে আমরা এখানে দুটো শব্দ পেলাম, একটি হচ্ছে নির্বিচারে রক্তপাত, আর হচ্ছে অগ্নিসংযোগ। অর্থাৎ আমরা দেখেছি স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হয় তখন পাক হানাদার বাহিনী এবং তার এই দেশীয় দোসররা কিভাবে অত্যাচার করছিল এই দেশের মানুষের উপর। তারা যত্রতত্র নির্বিচারে গুলি করে হত্যা করেছিল এই বাংলার অসংখ্য আবাল বৃদ্ধ বনিতা, তরুণ যুবক বৃদ্ধ, কাউকে তারা ছাড় দেয়নি। তারপর যত্রতত্র যেখানে স্বাধীনতা কামী মানুষগুলোকে পেয়েছে, যেখানে তাদের ঘর বাড়ি ছিল, সবগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানে লেখক সেই ধ্বংসলীলার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর বলছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙ্গ, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। অর্থাৎ সাকিনা বিবি এবং হরিদাসীদের স্বামী হারা যে জীবন যাপন, যে আর্তনাদ, যে কষ্ট, এখানে তাকে তুলে ধরার চেষ্টা করছে। দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কেরও দামের মতো চিৎকার করতে গেল। তাহলে কেবল বন্দুক দিয়ে তারা এদেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা আরো বেশি ধ্বংসলীলা চালানোর জন্য ট্যাঙ্ক নিয়ে এসেছিল। ট্যাঙ্ক নিয়ে তারা গ্রামে গঞ্জে প্রবেশ করেছিল। আর আমরা জানি সাধারণত ট্যাঙ্কের রং হয় দেখতে ট্যাঙ্কগুলো জলপাই মতো, এই জন্য হচ্ছে জলপাই রঙের ট্যাঙ্ক। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকুয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যাত্রা। এখানে খই ফুটালো বলতে বুঝিয়েছে অনবরত গুলিবর্ষণ, অনবরত গুলিবর্ষণ। অর্থাৎ কেউ একজন পালিয়ে বাঁচতে পারবে এই সুযোগটুকু তাকে দেওয়া হয়নি। অনবরত গুলিবর্ষণের মধ্য দিয়ে তার মৃত্যুকে নিশ্চিত করা হয়েছে, তার ধ্বংসকে নিশ্চিত করা হয়েছে। আর সেখানে ছাত্রাবাস বস্তিতে থাকা মানুষগুলো কেউ রেহাই পায়নি। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুদায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ তুলবে একটা কুকুর। তাহলে আমরা জানি কুকুর কখন ডাকে। এই গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, যখন বিপদের কোনো আভাস পায় তখন কুকুর বারবার ডেকে উঠে। আর গায়ের পর গ্রাম যখন জ্বালিয়ে দেওয়া হলো, যখন কুকুরের যে প্রভু ছিল, আমরা জানি কুকুর প্রভুভক্ত একটা প্রাণী, সেই প্রভুর বাস্তবিকতায় শেষ বসত বাড়িতে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কুকুর বারবার ডেকে গেছে, তার মনে কি সন্ধান করে গেছে। কিন্তু সে তো ততক্ষণে মৃত্যুর দুয়ারে চলে গেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবশিষ্ট ক্ষমা করে দিল পিতা মাতার লাশের উপর। তার মানে তাদের নৃশংসতা, তাদের নির্মমতা এতই প্রখর ছিল যে শিশু রয়েছে, সেই শিশুর ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে তার বাবা মা হত্যা করেছে। কত নির্মমতা, কত নৃশংসতা আমরা এই কবিতার প্রতিটি লাইনের মাধ্যমে লেখককে ফুটিয়ে তুলে দেখি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুরথুরি এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ছিঁড়ে বাতাসে ঘুরছে চুল। অর্থাৎ একজন বৃদ্ধ যার আর কোনো অবলম্বন নেই, তার সন্তান, তার স্ত্রী পরিজন, তার বংশধরেরা তার সাথে ছিল, তখন সে আনন্দে দিন কাটিয়েছে। কখনো বা পেট ভরে খেয়েছে, কখনো খেতে পায়নি, কিন্তু সেই দুঃখ তাকে কখনো ছুঁয়ে যায় না। কিন্তু আজ তার বাড়ির চারদিকে ধ্বংসস্তূপ, আর তার উদাস দৃষ্টি আমাদেরকে বলে দিচ্ছে কত নির্মমতা, কত নৃশংসতা বয়ে গেছে এই বাঙালির উপর। শিক্ষার্থীরা, এই পাঠ বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে এখানে আমরা কি কি বিষয়গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মধ্যে রয়েছে ত্যাগের কথা,
ত্যাগের কথা রয়েছে কোথায়? সাকিনা বিবি কপাল ভাঙলো, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। ত্যাগ, আত্মত্যাগ। আত্মত্যাগ দেখতে পাচ্ছি আমরা যে কিভাবে নিজের বৈধব্যকে বরণ করে নিয়েও তারা কখনো বিচলিত হয় নাই। স্বাধীনতা সংগ্রামে কখনো তারা নিজেকে দুর্বল করে দেয়। তারপর আছে ধ্বংসলীলার কথা আমরা দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি ধ্বংসলীলা। ধ্বংসলীলা কিভাবে ধ্বংসলীলা তৈরি হয়েছে, আমাদের পৃথিবীকে তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি লাইনগুলোতে। শহরের বুকে জলবায়ু রঙের ট্যাগ এলো, দানবের মতো চিৎকার করতে। আর এই বাকি আমরা দেখতে পাই ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকুয়েললেস রাইফেল আর মেশিন গান ফুইফুটালো যাত্রা। তার মানে এর মধ্য দিয়ে কিভাবে বাঙালির আশা আকাঙ্ক্ষাকে, বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া যায় তার একটি ধ্বংসাত্মক রূপ আমরা দেখতে পাই। তারপর হচ্ছে বাঙালির করুণ পরিণতি, কিভাবে আমরা করুণ পরিণতি কিভাবে তারা আমাদের করুণ পরিণতি সৃষ্টি করতে পেরেছিল। খেয়াল রাখতে হবে বাঙালি কিন্তু শেষ পর্যন্ত 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং তাদের বিজয়কে ছিনিয়ে এনেছে। কিন্তু এর আগে অনেককেই করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। অনেক ধ্বংসলীলা, অনেক নির্যাতন, হত্যা, রক্তপাত, অগ্নিসংযোগের মধ্য দিয়ে তাদেরকে নিষ্পেষিত করা হয়েছিল। তাদেরকে এমনভাবে তাদের রক্তাক্ত করা হয়েছিল যে তারা চিকিৎসার সুযোগটুকু পায়নি, তারা ধুকে ধুকে মৃত্যু করে ফেলে ফেলেছিল। আমরা করুণ পরিণতির একটি আভাস পাই। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তব বিদায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে এক কুকুর। আটটি লাইনে পাই আমরা, তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশ শিশু থামা করে দিল পিতা মাতার লাশের উপর। তাহলে একটা শিশুর পরিণতিটা কিভাবে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন, যে যে শিশুকে আমরা জানি যে মানব শিশু, সে বাবা মায়ের আশ্রয় ছাড়া সে কখনো পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে না। অন্যান্য প্রাণী তাদের শাবকগুলো জন্মাবার পরে গুলো শুরু করতে পারে, ঘাস খেতে পারে, খাবার খেতে পারে, কিন্তু মানব শিশু সহজেই তারা যেমন বিচলিত হয় না, ভেঙে পড়ে না, তেমনি ছোটবেলায় তারা এতই অসহায় থাকে যে কোনো না কোনোভাবে তাদেরকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে নিতে হয়। আর সেই অবলম্বনটা তৈরি করে পিতা মাতা। কিন্তু যখন পিতা মাতাকে তারা সে হারিয়ে ফেলে, তখন সে হামাগুড়ি খায় কেবল তাদের লাশের উপর। তার অনিশ্চিত ভবিষ্যৎকে লেখক এখানে আমাদের সামনে একটি করুণ পরিণতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আবার দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি, নিঃস্ব রিক্ত অসহায়ত্বকে আমরা দেখতে পাচ্ছি। নিঃস্ব রিক্ত এবং অসহায় কোথায় পাচ্ছি? আমাদের আজকে যে দুটো পাঠ আমরা নিয়েছিলাম, সেই পাঠে শেষ 3টি লাইন আমরা তোমাদের পড়ে চলেছিলাম যে স্বাধীনতা তোমার জন্য ছুটছুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ছিলে বাতাসে বলছে। এটা কিন্তু একটি আশার আলোকে প্রজ্বলিত করছে না, এটা হচ্ছে একটি দীর্ঘশ্বাস, একটি নিত্য মানুষের উদাস চারণে অসহায়ত্বের ভিড় প্রকাশ। তাহলে আমরা যে দিকগুলো আমরা পাচ্ছি আজকে এই পাঠের মধ্যে, আত্মত্যাগ, ধ্বংসলীলা, করুণ পরিণতি, নিঃস্ব রিক্ত এবং অসহায়ত্বের আমরা এই একটা রূপকে আমরা দেখতে পেয়েছি আমাদের আজকের পাঠে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটা পড়ে কেবল রেখে দেব না, আমরা অনুধাবন করার চেষ্টা করব যে এই কবিতার মধ্যে দিয়ে লেখক আমাদের কিভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন দেশপ্রেমের প্রতি, দেশের প্রতি আমাদের দায়িত্ব, স্বাধীনতা যারা স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিজেদেরকে আত্মহত্যা দিয়েছে, এই দেশের জন্য যারা উৎসর্গিত করছে নিজেদের জীবন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা, তাদের স্বাধীনতাকে অর্থবহ করে তোলা আমাদের সবার দায়িত্ব। এটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আজকে একটু ব্যতিক্রম কাজ করব। আমরা এখানে আজকের কবিতায় যে অলংকারগত দিক রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। অলংকার, শিক্ষার্থীরা, অলংকার দুই প্রকার। এক, শব্দ অলংকার, দুই, অর্থ অলংকার। আমরা সাধারণত ছড়ার ছন্দে যখন যাই তখন শব্দ অলংকারের প্রাচুর্য দেখতে পাই, যেমন চিত্রান, তিনদার, তিনজন, মাল্লা, চৌকর, তিনকোর, ব্যয়ডু, পাল্লা। এখানে শব্দের কারুকার্য রয়েছে, অর্থের গভীরতা নেই। কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়লাম সেখানে এই প্রতিটি শব্দের পেছনে একটি গূঢ়ার্থ রয়েছে, একটি উদ্দেশ্য লেখকের রয়েছে, একটি এই আমাদের স্বাধীনতাকামী মানুষদের বা ওই সময়কার প্রত্যেকটা মানুষের একটা আত্মজীবনী এই কবিতার আড়ালে, প্রতি শব্দের আড়ালে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। তাই আমরা বলতে পারি এটি একটি অর্থালঙ্কার ধর্মী কবিতা, অর্থাৎ প্রতিটি শব্দের মধ্যে কি একটি গূঢ়ার্থ রয়েছে। আর আমরা আরেকটা জিনিস জানি, কবিতার সাথে রয়েছে রস। রস রস হচ্ছে 9 প্রকার। তাহলে এই রসগুলো কি কি? অর্থাৎ আমরা সাধারণত কোনো খাবার খাই তখন আমরা আমাদের জিভ দিয়ে তার রস আস্বাদন করি, কিন্তু কবিতার রস আস্বাদন করতে হয় আমাদের হৃদয় দিয়ে। কবিতার রস আস্বাদন করতে হয় হৃদয় দিয়ে। আমরা দেখতে পেয়েছি এই কবিতার মধ্যে রয়েছে করুণ রস। 9টি রসের মধ্যে রয়েছে করুণ রস। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে করুণ রস। করুণ রস অর্থাৎ এই কবিতার প্রতিটি পরতে পরতে যে বাঙালির বিধ্বস্ত হওয়া স্বাধীনতাকামী বাঙালির স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে কিভাবে বাঙালিকে বিধ্বস্ত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই করুণ একটি আবহ আমরা এখানে দেখতে পাই। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই আমাদের এই কবিতার মধ্যে রয়েছে বীররস। কবিতা রয়েছে বীররস। কিভাবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ওই ট্যাঙ্ক, ওই লিকুইডলেস রাইফেল, ওই অগ্নিসংযোগ কিছুই বাঙালিকে দাবায় রাখতে পারেনি। বাঙালি নিজের বুকের তালে রক্ত দিয়ে 9 মাস যুদ্ধ করে শেষ পর্যন্ত স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। তাহলে আমরা বুঝতে পারছি এই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে উজ্জীবিত করার, বাঙালিকে উজ্জীবিত করার যে প্রাণ শক্তি, সেটা এই বীররসের মধ্য দিয়ে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন, যেন বাঙালি তার ওই তরুণ পরিণতিকে, তার ওই শক্তিতে রূপান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের মতোই